কলকাতা বিশ্ববিদ্যালয়ে যারা দর্শন বিষয়ে 5 সাবজেক্ট আছে, CC1 বা CC2, তো তাদের বিষয়ে তাদের পরীক্ষা সামনে রয়েছে। তাদের সিলেবাস সম্বন্ধে আমি একটু বিস্তারিত বলবো। সিলেবাসটা আমি বাংলা থেকেই বলে দেব তোমাদের, যেহেতু সিলেবাসটা ইংলিশ থেকে রয়েছে, আমি বাংলা থেকে তোমাদের ভালো করে বুঝিয়ে দেব। সিলেবাস সম্পর্কে তোমরা সচেতন থাকবে এবং সিলেবাসটা সামারি তোমাদেরকে বলে দেব কি রয়েছে, কোনটা করতে হবে। বড় প্রশ্ন প্রথমে আমি বলি যে তোমাদের এবছরে কিন্তু 75 নম্বরে প্রশ্ন হবে, ঠিক আছে? তো 5 নম্বরে দুটো থাকবে, 5 দুগুণে 10, সেটা 4টে দেওয়া থাকবে, তার মধ্যে দুটো করতে হবে। এবং 10 নম্বরে দুটো থাকবে, দুটো করতে হবে, সেখানে 4টে দেওয়া থাকবে, দুটো করতে হবে। তাহলে 10 দুগুণে 20, তাহলে 20 10 30। আর লাস্ট যেটা থাকবে সেটা হলো 15 নম্বরের 3টে করতে হবে, 5টা দেওয়া থাকবে। আমি ক্যালকাটা ইউনিভার্সিটির গাইডলাইন অনুযায়ী আমি কিন্তু তোমাদেরকে বলছি, ওখানে যে নোটিশটা আমরা পেয়েছি সেই নোটিশ অনুযায়ী বললাম। তো এদিকে তাহলে 15 নম্বরে 3টে করতে হবে, 3 15 45, ঠিক আছে? 3 15 45 আর ওদিকে 30, টোটাল 75 নাম্বার তোমাদের অ্যান্সার করতে হবে। এবার সিলেবাস সম্বন্ধে আমি একটু তোমাদেরকে বিস্তারিত বলি। সিলেবাস সম্বন্ধে তোমরা একটু সচেতন থাকো, কেননা সিলেবাসটা না জানলে তোমরা পরীক্ষা দিতে পারবে না ঠিকমতো। সিলেবাসটা যেহেতু ইংলিশে আছে, অনেকে বুঝতে পারছে না, অনেকে সমস্যা কথা বলছেন। কিন্তু আমি CC1-এ ছেলে মেয়েদেরকে পড়াই এবং স্টুডেন্ট রয়েছে আমার। তোমরা কোনো অসুবিধা হলে আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি তোমাদের ডিটেলস বলে দেব কোনো বিষয়ে যদি অসুবিধা হয়। যেহেতু সিলেবাস নিয়ে ডিটেলস বলছি, তো বেশি ডিপে যেতে পারবো না, শুধু সিলেবাসটাই আমি বাংলা থেকে সামারি তোমাদের করে দেব। প্রথমে দেখো ফান্ডামেন্টাল অফ ফিলোসফি। হ্যাঁ, ফান্ডামেন্টাল অফ ফিলোসফি তোমাদের যেটা রয়েছে পাশে, বা CC1 CC2-তে যেটা রয়েছে মাল্টিডিসিপ্লিনারিতে। তো সেখানে প্রথমে রয়েছে ইন্ট্রোডাকশান, ভূমিকা রয়েছে। ভূমিকাতে বলা হয়েছে নেচার অফ ফিলোসফি। এটা কিন্তু বড় প্রশ্ন আসবে। নেচার অফ ফিলোসফি, প্রকৃতি, দর্শনের প্রকৃতি কী, দর্শনের প্রকৃতি নিয়ে আলোচনা করো। এটা 15 নম্বর। দর্শন কী নিয়ে আলোচনা করে, দর্শনের মেন উৎস তোমাদের এখানে লিখতে হবে যে আমাদের দর্শনের মেন উৎস বেদ, উপনিষদ, এগুলো থেকে আমাদের উৎপন্ন হচ্ছে। এবং দর্শন কী নিয়ে প্রকৃত আলোচনা করতে চায়, দর্শন প্রকৃত তার আলোচনার বিষয় কি, সেই বিষয়গুলো কিন্তু আলোচনা করতে হবে। আমি যদি এই বিষয়ে ক্লাস করেছি আমাদের স্টুডেন্টদের কাছে, তোমরা বললে আমি তোমাদেরকে হেল্প করে দেবো, অসুবিধা হবে না। তারপর দেখো কমন সেন্স, সায়েন্স অ্যান্ড ফিলোসফি, সাধারণ ধারণা এবং কমন সেন্স। ফিলোসফি বলতে কী বুঝি, সায়েন্স বলতে কী বুঝি, এবং তারপর রয়েছে সায়েন্স অ্যান্ড ফিলোসফি, অর্থাৎ দর্শনের সঙ্গে বিজ্ঞানের পার্থক্য কী। অঢেল পার্থক্য রয়েছে দর্শনের সঙ্গে বিজ্ঞানের। দর্শন কী নিয়ে আলোচনা করে, দর্শন একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করে। আমরা পড়া থেকে দেখেছি, 11-এ আমরা পড়েছিলাম, একটু ভালো করে খেয়াল করো তো। দর্শন সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করে, কিন্তু বিজ্ঞান দেখো কোনো একটা অংশ নিয়ে, কোনো একটা খণ্ডিত অংশ নিয়ে, স্পেসিফিক কোনো একটা জিনিস নিয়ে তারা আলোচনা করছে। কিন্তু ফিলোসফি সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করছে। তাই জন্মসূত্রেই আমরা এক একজন দার্শনিক, বা জন্মসূত্রেই আমরা এক একজন ফিলোসফার, এটা আমরা বলতে পারি। তো এর সঙ্গে অঢেল পার্থক্য রয়েছে। আমরা এ বিষয়ে অনেক ক্লাসও করেছি, এ বিষয়ে তোমরা পাবে, এবং অসুবিধা হলে বলবে, আমরা তোমাদেরকে বলবো। যেহেতু সিলেবাস নিয়ে আলোচনা করছি, তো সুতরাং ডিপেও যেতে পারছি না। দর্শন সঙ্গে ফিলোসফির অঢেল পার্থক্য রয়েছে, সেগুলো তোমরা দেখবে। ব্রাঞ্চেস অফ ফিলোসফি, দর্শনের শাখাগুলো কি কি, দর্শনের শাখাগুলো কি কি। হ্যাঁ, মেটাফিজিক্স, প্রথমে রয়েছে মেটাফিজিক্স মানে অধিবিদ্যা। দর্শনের শাখা হিসাবে অধিবিদ্যাকে কি, অধিবিদ্যা কী নিয়ে আলোচনা করে, এটা তোমরা 11 পড়েছিলে না। অধিবিদ্যা কী নিয়ে আলোচনা করে, অধিবিদ্যা ঈশ্বর তত্ত্ব, পরম তত্ত্ব নিয়ে আলোচনা করে, ঈশ্বরের পরম তত্ত্ব নিয়ে আলোচনা করে, ঈশ্বরের স্বরূপ নিয়ে আলোচনা করে। এটা হলো অধিবিদ্যার কাজ। অধিবিদ্যায় এর শাখা হিসাবে, দর্শনের শাখা হিসাবে বিবেচ্য বিষয় অধিবিদ্যা রয়েছে। এপিস্টেমোলজি, জ্ঞানবিদ্যা,
জ্ঞানবিদ্যা একটা দর্শনের শাখা। কেন? আমরা দেখি না জ্ঞানের উৎস কোথায়, জ্ঞান কোথায় থেকে উৎপন্ন হচ্ছে, আমাদের প্রশ্ন জাগে। এটাই তো দর্শন। কিভাবে হলো, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এই প্রশ্নগুলো কিন্তু একমাত্র দর্শনই করে। কেন হলো, তো জ্ঞানের সীমা কোথায় বা জ্ঞানের উৎস কোথায়, জ্ঞানের সীমা, যদি বা জ্ঞান উৎপন্ন হলো সে কত দূর গিয়ে থেমে যাবে, তার সীমাবদ্ধ কত, এটা দর্শনের একটা শাখা। জ্ঞান সম্বন্ধীয় যে শাখায় আলোচিত হয় বা আলোচনা করা হয় তাকে বলছি আমরা জ্ঞানবিদ্যা। এথিক্স, একটু আগে আমি বলে গেছিলাম যে সায়েন্স আর ফিলোসফির পার্থক্য। এথিক্স মানে নীতিবিদ্যা, যে মোরালিটি নিয়ে আলোচনা করে, আমাদের নীতি, ভালো মন্দ, উচিত অনুচিত। দেখো কোনো সাবজেক্ট ভালো মন্দ নিয়ে আলোচনা করে, কিন্তু দেখো এই তোমার ফিলোসফি আলোচনা করছে মোরালিটি নিয়ে, কোনটা উচিত কোনটা অনুচিত। এই জন্য তো সায়েন্সের সঙ্গে পার্থক্য। উচিত অনুচিত, ভালো মন্দ কোনটা, আমরা সমাজের প্রতিটি ক্ষেত্রে চলার পথে আমার ফিলোসফি আছে, প্রত্যেকটা মুহূর্তে ফিলোসফি আছে। কেননা কোনটা মোরালিটি আমরা দেখব, এটা করা উচিত নয়, এটা করা উচিত নয়, এটা করা উচিত, এটা ভালো কাজ, এটা খারাপ কাজ। এই মোরালিটি আমাদের দর্শনের একটা শাখা, বা নীতিবিদ্যা আমাদের দর্শনের একটা শাখা। সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি, সমাজ দর্শন নিয়ে আলোচনা করে, রাষ্ট্র দর্শন নিয়ে আলোচনা করে দর্শন। তাই সমাজ দর্শন, রাষ্ট্র দর্শন আমাদের ফিলোসফির একটা ব্রাঞ্চ বা ফিলোসফির একটা শাখা আমরা বলতে পারি। দ্বিতীয় হচ্ছে মেটাফিজিক্স। বিদ্যাগে রয়েছে মেটাফিজিক্স মানে আমি কি বলে এলাম, মেটাফিজিক্স মানে অধিবিদ্যা তত্ত্ব নিয়ে আলোচনা করছে। এখানে মেটাফিজিক্সের সাবস্টেন্স রয়েছে। প্রথমে রয়েছে দ্রব্য কি, আমরা 11-এ পড়েছিলাম, একটু ভালো করে খেয়াল করো তো, যে দ্রব্য কি। দ্রব্য বলতে কে বলছে, যা স্বনির্ভর, যা অন্য কারোর উপর নির্ভরশীল নয়, যে গুণের আধার, গুণের আশ্রয়স্থল। আমরা জানি যে আমরা যে কোনো দ্রব্য দেখি না কেন, আমি যে পোশাকটা পরে আছি, এই পোশাকের যে কালারটা আছে, এই কালারটা কার উপর আছে? এ কোনো একটা দ্রব্যের উপর আছে, কিন্তু কালারটা হলো তার গুণ, দ্রব্যের গুণ, কিন্তু আশ্রয়স্থলকে সেই দ্রব্যটা বা এই তন্ত্রটা। সুতরাং দ্রব্য তত্ত্ব নিয়ে আলোচনা রয়েছে। জেনারেল ইন্ট্রোডাকশান, দ্রব্য সম্বন্ধে সাধারণ আইডিয়া বা সাধারণ ধারণা। রেশনালিস্টিক ভিউ অফ সাবস্টেন্স, বুদ্ধিবাদীদের দ্রব্য সম্পর্কে ধারণা। বুদ্ধিবাদীরা দ্রব্য বলতে কি বলছেন, তারা দ্রব্য বলতে কোনটাকে বোঝাচ্ছেন, সেগুলো আলোচনা করতে হবে। যেমন তোমার ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, এরা বুদ্ধিবাদী, এনাদের দ্রব্য সম্পর্কে আলোচনা করতে হবে, যে দ্রব্য তারা বলতে কি বোঝাচ্ছেন। দ্য এম্পিরিস্ট ভিউ অফ সাবস্টেন্স, অর্থাৎ অভিজ্ঞতাবাদীদের মতে দ্রব্য কি, জন লক, হিউম, বাগলে, তাদের মতে দ্রব্য কি। আচ্ছা তোমরা বলো তো, 11-এ পড়েছিলে একটা কথা, আমি একটু স্মরণ করে দিই, যে এ কথা কে বলেছিল, যে দ্রব্য কি আমি জানি না, কিন্তু আছে এটা বলতে পারি। আমি দ্রব্যকে সরাসরি জানতে পারি না, সাবস্টেন্স ইজ আননোন। কে বলেছিল? যে দ্রব্য আমি গুণের মাধ্যমে জানি। আমাদের দ্রব্য দুটো গুণ রয়েছে, মুখ্য গুণ আর গৌণ গুণ। জন লক তিনি বলছেন আমি দ্রব্যটাকে জানতে পারছি না, দ্রব্যটাকে জানতে পারি কিসের মাধ্যমে? গুণের মাধ্যমে। যে কোনো দ্রব্যের দুটো গুণ রয়েছে, একটা মুখ্য গুণ, একটা গৌণ গুণ, প্রাইমারি কোয়ালিটি আর সেকেন্ডারি কোয়ালিটি, দুটো গুণ রয়েছে, এর মাধ্যমে দ্রব্য জানতে পারি। সুতরাং অভিজ্ঞতাবাদীদের মত এখানে আলোচনা করতে হবে, জন লক, বাগলে, হিউম, এদের মত আলোচনা করতে হবে। তারপরে দেখো কজালিটি মানে কি? কজালিটি মানে কার্যকারণ সম্বন্ধ। দেখো পৃথিবীতে কোনো যা কিছু ঘটে তার পেছনে কোনো না কোনো কারণ থাকে, কারণ ব্যতীত পৃথিবীতে কোনো কিছু ঘটতে পারে না। কোনো ঘটনার পেছনে কারণ নেই, এরকম কোনো ঘটনা ঘটেনি আজও পৃথিবীতে। তো কার্যকারণ সম্বন্ধে ধারণা, নেশন অফ কজ অ্যান্ড রিলেশন, কার্যকারণ সম্বন্ধটা আলোচনা করতে বলছেন। এবং যা রেশনালিস্টিক ভিউ অফ কজালিটি, এন্টেলমেন্ট থিওরি, এটা খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট, যে কার্যকারণ তত্ত্ব সম্বন্ধে প্রসক্তি সম্বন্ধবাদ আলোচনা করো। বুদ্ধিবাদীরা যেটা বলছেন, যে একটা ঘটনা ঘটছে, তার ঘটনার পেছনে কোনো না কোনো কারণ আছে, কারণ ব্যতীত কোনো ঘটনা পৃথিবীতে ঘটতে পারে না। সুতরাং কার্য এবং কারণের মধ্যে অনিবার্য সম্বন্ধ রয়েছে। তাই বলছে কজালিটি, এন্টেলমেন্ট থিওরি, আবশ্যিকতা বা তোমার প্রসক্তি সম্বন্ধ রয়েছে।
তোমরা যুক্তি থেকে পড়েছিলে মনে পড়ে সেই 12-এর অবরোহ যুক্তিতে, যে অবরোহ যুক্তিতে হেতুবাক্য এবং সিদ্ধান্তের মধ্যে এক প্রকারের সম্বন্ধ পেয়েছিলাম, সেই সম্বন্ধটাকে আমরা বলেছিলাম প্রসক্তি সম্বন্ধ। প্রসক্তি সম্বন্ধ কেন হয়েছে? অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে। ঠিক সেটা এরকম, এটাও ঠিক, কারণ এবং কার্যের মধ্যে অনিবার্যভাবে নিঃসৃত রয়েছে এই প্রসক্তি সম্বন্ধ। ঠিক আছে, এটা বুঝতে পারলে? এ বিষয়ে অনেক ক্লাস রয়েছে, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি তোমাদের হেল্প করে দেব। দ্য এম্পিরিস্ট ভিউ অফ কজালিটি রেগুলারিটি থিওরি, মানে কি বলছে? যে কার্যকারণ তথ্যের যে সতত সংযোগবাদ, হিউম বুদ্ধিবাদীদের মধ্যে কজালিটির রেগুলার, মানে হিউম কিন্তু ওই কার্যকারণের আবশ্যিক সম্বন্ধকে স্বীকার করেনি। তিনি বলছেন কারণ এবং কার্যের মধ্যে কোনো আবশ্যিক সম্বন্ধ নেই, এটা বারবার রেগুলারিটি, মানে বারবার এটা ঘটছে বলে মনে হচ্ছে, তাই মনে হচ্ছে এটা ওর কারণ। আমি বুদ্ধিবাদীরা বলেছেন যে রুটি খেলে পুষ্টি হয়, ঠিকই, রুটি পুষ্টির কারণ, এই রুটির সঙ্গে পুষ্টির অনিবার্য সম্বন্ধ আছে, বুদ্ধিবাদীরা বলে গেছেন। কিন্তু হিউম বলছেন না, রুটি পুষ্টির কারণ হতে পারে না। রুটি পুষ্টির কারণ যদিও আমি মানতে পারি, কিন্তু রুটির সঙ্গে পুষ্টির কারণ অনিবার্য সম্বন্ধ আছে এটা আমরা বলতে পারি না, কেননা রুটিকে আমি বিশ্লেষণ করলে পুষ্টি পাবো না, ওর সঙ্গে আবশ্যিক সম্বন্ধ আছে বলতে পারি না। আর একটা খুব সুন্দর উদাহরণ দিচ্ছে, বৃষ্টি পড়লে মাটি ভেজে, মাটি ভেজাটা হচ্ছে কি কার্য, আর বৃষ্টি পড়াটা কারণ, এর সঙ্গে কোনো অনিবার্য সম্বন্ধ নেই। সম্বন্ধ আছে কি বারবার ঘটছে বলে সেটা মনে হচ্ছে এটা ওর কারণ। বৃষ্টি পড়লে মাটি ভিজবে, এটা বারবার আমাদের দেখে অভ্যস্ত, আমরা অভ্যেস করে নিয়েছি, সেই জন্য এটা ওর কারণ আমরা বলি। আগুনে হাত দিলে হাত পোড়ে, হাত দেওয়াটা হচ্ছে কি তোমার কারণ, আর হাত পুড়ে যাওয়াটা কার্য। এটা বারবার ঘটছে বলে আমি মনে হচ্ছে এটা তার কার্য কারণ অনিবার্য সম্বন্ধ আছে, এটা হতে পারে না, এটা হিউমের বক্তব্য। সুতরাং এই বিষয়ে অনেক ক্লাস রয়েছে, ঠিক আছে। তাহলে কার্যকারণ সম্বন্ধে হিউমের বক্তব্য আমরা দেখলাম, যেটা কার্যকারণ তিনি আবশ্যিক সম্বন্ধকে স্বীকার করেননি, সেটা আমরা দেখলাম। এবার তারপরে সি টপিক, সি দেখে রয়েছে, দেখো এপিস্টেমোলজি মানে জ্ঞানবিদ্যা। আমি একটু আগে বলছিলাম না যে দর্শনের শাখা হিসাবে জ্ঞানবিদ্যা, জ্ঞানের উৎস কোথায়, জ্ঞানের সীমাটা কোথায়, সে বিষয়ে দর্শন আলোচনা করে। প্রথমে রয়েছে দ্য থ্রি প্রিন্সিপাল ইউজ অফ ভার্ব টু নো, থ্রি প্রিন্সিপাল ইউজ অফ ভার্ব টু নো, জানা ক্রিয়াপদ তার তিনটি অর্থে ব্যবহার হয়। এটা তোমরা 11-এও পড়েছিল। আমরা জানা পদটি তিনটি অর্থে ব্যবহার করতে পারি, একটা পরিচিতি অর্থে, কর্মকৌশল অর্থে, আর বাচনিক অর্থে জ্ঞান, তিনটে অর্থে ব্যবহার করি। পরিচিতি অর্থে আমি রামকে জানি, আমি শ্যামকে জানি, তার মানে কি আমি শ্যামের সঙ্গে আমার পরিচিত আছে, শ্যাম কি করে আমি জানি, আমি ডিটেলস জানি তার, এটা এক অর্থে জানা। আর কর্মকৌশল মানে আমি কি কাজ করি, আমি সাঁতার কাটতে জানি ভালো, সাঁতার কাটতে গেলে আমাকে কি করতে হয়, সাঁতার কাটতে গেলে আমার কেমনভাবে তার ব্যালেন্স নিতে হয়, সেগুলো আমার জানা আছে। এবং তারপরে রয়েছে, এটা আমি ভালো উদাহরণ এবং পরীক্ষাও ফেলি, যেটা আমি প্রশ্নও করেছি বা আমি প্রশ্ন করেও থাকি এই বিষয়ে, যে আমি এখনকার দিনে কি হয় যে আমি ভালো মোবাইল চালাতে পারি, তার মানে এটা কর্মকৌশল অর্থে জানা। মোবাইল চালাতে গেলে কি করতে হয় সেই বিষয়ে আমার জানা আছে, এটা কর্মকৌশল অর্থে জানা। বাচনিক অর্থে জানা, বাচনিক জ্ঞান হচ্ছে কি না, যে জ্ঞানটা আমাদের চিরন্তন সত্য বা নিত্য দৈনন্দিন ঘটনা ঘটে থাকে, যেমন সূর্য হয় এমন যা পূর্ব দিকে ওঠে, এটা বাচনিক জ্ঞান। এবার তোমরা 12-এ পড়েছিলে বচনের ধর্ম কি, সত্য মিথ্যা। তো বাচনিক জ্ঞান বলতে বাচনিক জ্ঞানের তিনটে শর্ত রয়েছে, তিনটে শর্ত, কন্ডিশন প্রপোজিশন নলেজ, কন্ডিশন অফ প্রপোজিশন নলেজ, অর্থাৎ বাচনিক জ্ঞানের শর্তগুলো কি কি। বাচনিক জ্ঞানের তিনটে শর্ত রয়েছে, তোমরা লিখে নিতে পারো তিনটে শর্ত। বাচনিক জ্ঞানটা সত্য হতে হবে, যে ওই যে আমি বললাম সূর্য পূর্ব দিকে ওঠে, এটা সত্য হতে হবে। শুধু সত্য হলে হবে না, সেই সম্বন্ধে আমার বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস শুধু থাকলে হবে না, বিশ্বাসের সাক্ষ্য প্রমাণ আমার থাকতে হবে, যুক্তিযুক্ত থাকতে হবে, এভিডেন্ট থাকতে হবে আমার কাছে, তবে সেটা আমার কাছে প্রমাণ বলে, বাচনিক জ্ঞানের শর্ত বলে গ্রাহ্য হবে। তাহলে কন্ডিশন অফ প্রপোজিশনাল নলেজ অর্থাৎ বাচনিক জ্ঞানের তিনটে শর্ত আমরা দেখলাম।
যে সত্যতা থাকবে, সত্যতার বিশ্বাস হবে, বিশ্বাসের সাক্ষ্য প্রমাণ থাকবে। স্ট্রং অ্যান্ড উইক সেন্স অফ নো, অর্থাৎ জানা ক্রিয়াপদে দুর্বল অর্থ এবং সবল অর্থে জানা, এটা থেকে 5 নম্বর তোমাদের আসবে। আমি বলছি নোট করে রাখো, এখানে থেকে আসার পসিবিলিটি খুব বেশি। দ্য স্ট্রং অ্যান্ড উইক সেন্স অফ নো, আমি জানা ক্রিয়া একটা সবল অর্থে জানছি, একটা দুর্বল অর্থে জানছি। একটা যে জানছি যার এভিডেন্স আমার কাছে বেশি নেই সেটা দুর্বল, যার এভিডেন্স আমার কাছে বেশি আছে, সাক্ষ্য প্রমাণ বেশি আছে, সে জানাটা নিশ্চয়ই আমার কাছে স্ট্রং হবে। যেমন একটা কেউ যদি যুক্তি দিতে বলে তোমার কাছে, তুমি যখন 10টা যুক্তি খাড়া করবে তখন সেইটা নিশ্চয়ই তোমার কাছে জানাটা সবল হবে। আজ কেউ যদি একটা এভিডেন্স তোমার কাছে এনে প্রমাণ করে, সে নিশ্চয়ই তোমার ওই 10টা যুক্তি থেকে কম হবে, দুর্বল হয়ে পড়বে। থিওরিস অফ মানে অরিজিন অফ নলেজ, জ্ঞানের উৎস, আমি বললাম না আগে পড়া থেকে, জ্ঞানের উৎস সম্বন্ধে জ্ঞান, ন্যাশনালিজম আর এমপিরিসিজম মানে বুদ্ধিবাদে এবং অভিজ্ঞতাবাদীদের মতে জ্ঞানের উৎস কী এবং জ্ঞান বলতে তারা কি বোঝাচ্ছেন সেটা দেখতে হবে। যেমন জ্ঞানের উৎস সম্বন্ধে আমাদের রেনে ডেকার্তের মতবাদ, জ্ঞানের উৎস সম্পর্কে আমাদের তোমার স্পিনোজা লাইবনিজ মতবাদ বুদ্ধিবাদীদের, অভিজ্ঞতাবাদীদের মতবাদ হবে জ্ঞানের উৎস সম্বন্ধে জন লক, হিউম, বাগলে, এদের মতবাদ আলোচনা করতে হবে। এবং তারপরে যেটা রয়েছে কান্ট ক্রিটিক্যাল থিওরি, এইটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা 15 নম্বর পেতে পারো এবছরে আমার সাজেশন অনুযায়ী, বা আমি এটা সাজেস্ট করেছি 15 নম্বর এখান থেকে পেতে পারো। কান্টের বিচারবাদ খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, কারণ এখান থেকে কোশ্চেন প্রচুর ফেলে। তা কান্টের বিচারবাদ কি, যে এই জ্ঞানের উৎস সম্পর্কে তিনি বুদ্ধিবাদ অভিজ্ঞতাবাদ দুটো মতবাদকে সমন্বয় করেছেন। প্রথমে কিন্তু কান্ট দেখেছেন যে বুদ্ধিবাদ যা বলছে হয়তো ঠিক বলছে বা আমি সেগুলোকে অ্যাকসেপ্ট করেছি, কিন্তু যখন হিউম এসে তার কাছে বললেন যে আমাদের জ্ঞান হতে গেলে ইমপ্রেশন আর আইডিয়া দরকার, মুদ্রণ এবং ধারণার দরকার, তখন কান্টের ভুল ভেঙে গেল এবং তিনি নিজে স্বীকার করলেন তার তার গ্রন্থে ক্রিটিক অফ পিওরিজেন গ্রন্থে তিনি এটা স্বীকার করলেন যে হিউম হয়তো আমার জ্ঞানের দরজা খুলে দিল। এখান থেকে তিনি মতবাদটা দুটোকে, তাই তিনি বলছেন যে আমি কোনো একটাকে স্বীকার করতে পারবো না, দুটোকে মিলিয়ে জ্ঞানের সলিড জ্ঞান দেবে। কারণ জ্ঞান হতে গেলে কান্টের মতে তিনটে আবশ্যক তিনটে শর্ত থাকবে। জ্ঞান ইউনিভার্সালিটি হবে, জ্ঞান ইউনিভার্সালিটি হবে, সার্বিকতা থাকবে, নতুনত্ব থাকবে, অনিবার্যতা থাকবে, নেসেসিটি থাকবে। এই তিনটে অর্থ যদি আমি পেতে পারি তাহলে আমার জ্ঞান হবে। সুতরাং এই তিনটি অর্থ পেতে গেলে আমার অভিজ্ঞতা যেমন স্বীকার করতে হবে, এক্সটার্নাল ওয়ার্ল্ড থেকে, বাহ্য জগৎ থেকে যে সেন্সেশন আসবে, তারপর আমার আন্ডারস্ট্যান্ডিং হবে, তারপরে আমাদের জ্ঞান হবে। সুতরাং অভিজ্ঞতা যেমন প্রয়োজন, বুদ্ধিরও প্রয়োজন রয়েছে। তাই তার মতবাদকে আমরা বুদ্ধিবাদী বা বিচারবাদ মতবাদ বলছি, তার মতবাদকে আমরা ক্রিটিক্যাল অর্থাৎ বিচারবাদ মতবাদ হিসাবে আমরা বিবেচনা করছি। তারপরে যে টপিকটা শেষ টপিক সেটা হলো কি, এথিক্স। এখান থেকে তোমাদের শর্ট প্রশ্নগুলো বেশি হবে। এথিক্স, নেচার অ্যান্ড স্কোপ অফ এথিক্স। এথিক্স বলতে কি আমি একটু আগে বলে গিয়েছিলাম, প্রথম আলোচনা করতে গিয়ে এথিক্স কী নিয়ে আলোচনা করে। এথিক্সের প্রকৃতি আলোচনা করতে হবে এবং তার পরিধি কত দূর পর্যন্ত বিস্তৃতি রয়েছে তার পরিধি আলোচনা করতে হবে। ব্রাঞ্চেস অফ এথিক্স, এথিক্সের শাখা, নীতিবিদ্যার শাখা রয়েছে, সেই শাখাগুলো আলোচনা করতে হবে। নরম্যাটিভ এথিক্স, আদর্শনিষ্ঠ বিজ্ঞান। এথিক্স কেন আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হচ্ছে? এথিক্স ইজ নট পজিটিভ সায়েন্স, এথিক্স ইজ নট প্র্যাকটিক্যাল সায়েন্স। এথিক্স ব্যবহারিক বিজ্ঞান নয়, কোনো সায়েন্স নয়। এথিক্স কোনো তোমার বস্তুনিষ্ঠ বিজ্ঞান নয়। কেন বস্তুনিষ্ঠ বিজ্ঞান আমার কোন ঘটনা ঘটলো তার ফ্যাক্ট আলোচনা করে, কিন্তু কেন কিসের জন্য ভালো মন্দ নিয়ে আলোচনা করে না। এই জন্য এথিক্সের নরম্যাটিভ এথিক্স বলছে। এথিক্স অ্যাজ এ নরম্যাটিভ এথিক্স, অর্থাৎ এথিক্স হচ্ছে আমাদের তোমার আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা বা আদর্শনিষ্ঠ বিজ্ঞান। আদর্শনিষ্ঠ বিজ্ঞান কেন? সত্য শিবং সুন্দরম, আমরা এই কথাটা জানি, এটাই এথিক্সে এই আদর্শনিষ্ঠ বিজ্ঞানে পাওয়া যায়। সে আদর্শনিষ্ঠ বিজ্ঞানের তিনটে দিক আমরা পেতে পারি। একটা হচ্ছে কি এথিক্স, অ্যাস্থেটিক্স আর লজিক, এগুলো সত্য সুন্দর দিক নিয়ে আলোচনা করে। এথিক্সে বৈধতা, ভ্যালিডি, আমার অ্যাস্থেটিক সৌন্দর্য, বিউটি,
আর তোমার এথিক্স হচ্ছে কি গুড, ভালো মন্দ নিয়ে আলোচনা করে। সুতরাং এই সত্য শিব সুন্দরম একমাত্র ওই নর্মেটিক এথিক্সে পাই। এথিক্সে আসে আদর্শ নর্মেটিভ সায়েন্স, এথিক্সকে আমরা আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলতে পারি। এ বিষয়ে যদিও ক্লাস রয়েছে এখানে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবছর এটা আসতে পারে। মানে এথিক্সে কেন আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হচ্ছে, মেটা এথিক্স, অ্যাপ্লাইড এথিক্স, এথিক্স মানে এথিক্সের ব্যবহারিক, আমাদের যে এথিক্স রয়েছে তার ব্যবহারিকটা কি, প্র্যাকটিক্যালটা কি, সেই এথিক্সটা আমাদের আলোচনা রয়েছে। তারপর 2 নম্বর টপিকে রয়েছে মোরাল অ্যান্ড নন মোরাল অ্যাকশান, নৈতিক অনৈতিক ক্রিয়া। আচ্ছা বলো তো নৈতিক ক্রিয়া অনৈতিক ক্রিয়াটা কি? নৈতিক ক্রিয়াটা কি? যেটা ভলেন্টারি অ্যাকশান। ঐচ্ছিক ক্রিয়া, নৈতিক ক্রিয়া বলতে যে কর্মটা আমি করব সেই কর্মটা যদি আমার নৈতিকতা বিচার করা যায়, মোরাল ভ্যালুকে অ্যানালিটিক করা যায়, মোরাল ভ্যালুটাকে বিচার বিশ্লেষণ করা যায়, তাহলে সেটা হবে নৈতিক ক্রিয়া। আর অনৈতিক যে ক্রিয়াগুলো আমাদের মানে বিচার বিশ্লেষণযোগ্য নয়, আমরা ইনেক্টও বলতে পারি, সহজাত বলতে পারি, এই ক্রিয়াগুলো এগুলো আমাদের একটা প্রবৃত্তি বলা যায়, এগুলোকে মানে অনৈতিক ক্রিয়া বলছেন। যেমন আমার চোখের সামনে হয়তো আলো পড়ছে, আমি চোখটা বন্ধ করে নিলাম, এর ভালো মন্দ বিচার করতে পারি না আমি, কারণ চোখ বন্ধ করে আমার সেই প্রবৃত্তি, এটা ভালো মন্দ, এটা অনৈতিক ক্রিয়া। অ্যান্ডম অ্যাকশান, এগুলো অনৈতিক ক্রিয়া। রিফ্লেক্স অ্যাকশান, এগুলো মানে অনৈতিক ক্রিয়া, ঠিক আছে। বা আগুনে হাত দিলে হাত টেনে নেওয়া, এ ভালো মন্দ আমরা বলতে পারি না, এগুলো আমাদের অনেক সময় হ্যাবিট হয়ে যায়। সুতরাং অনৈতিক ক্রিয়াগুলো যেগুলো আমাদের ইনেক্ট, যেগুলোকে আমরা বিচার বিশ্লেষণ করতে পারি না। আর মোরাল নৈতিক অ্যাকশান কোনগুলো? নৈতিক ক্রিয়া আবার আমাদের ভাগ রয়েছে। নৈতিক ক্রিয়া আমি ওই নৈতিক ক্রিয়া পড়াতে গিয়ে বলবো আবার, তবে একটু বলে নিই। নৈতিক ক্রিয়া আবার ভাগ হয়েছে। নৈতিক ক্রিয়া কোনগুলো? মোরাল জাজমেন্টের অবজেক্ট কোনগুলো? যেগুলো নৈতিক বিচার বিশ্লেষণ করা যায়, বিচার করা যায়, মানে এই ঐচ্ছিক বা স্বেচ্ছাকৃত কর্মগুলো হচ্ছে কি নৈতিক কর্ম, যেগুলো বিচার বিশ্লেষণ করা যাবে। যেমন নৈতিক কর্মকে আমরা আবার 3 ভাগে ভাগ করে থাকি, কি? মেন্টাল টেজ, বডিলি টেজ আর এক্সটার্নাল টেজ, এই 3টে ভাগে ভাগ করে থাকি নৈতিক ক্রিয়াগুলো। মেন্টাল টেজে সব থেকে গুরুত্ব বেশি রয়েছে, কারণ মেন্টাল টেজে আমাদের সেখানে মানে কামনা উৎপন্ন হয়, কামনার পর তোমার বাসনা বা লক্ষ্য থাকে, সেই লক্ষ্যর পাওয়ার দ্বন্দ্ব থাকে, আর সেই দ্বন্দ্ব না পাওয়ার জন্য নির্বাচন থাকে, তারপর নিষ্পত্তি ঘটে। সুতরাং এখানে মেন্টাল টেজে এগুলো ঘটে থাকে, একটা কামনা ডিজায়ার তৈরি হয় আমাদের মনে, কোনো একটা প্রথমে অভাব বোধ তৈরি হয় মেন্টাল টেজে। যেমন আমার পরীক্ষার সময় এই বইটা প্রয়োজন, সেই বইটা না দিলে সেই একটা অভাববোধ, এই যে অভাববোধ বা সেখান থেকে আমাদের একটা বেদনার সৃষ্টি হচ্ছে যে বইটা আমি পেলাম না। লক্ষ্য, সেই বইটার পেছনে আমার সেই লক্ষ্য এন্ড রয়েছে, দ্য এন্ড অর্থাৎ লক্ষ্য রয়েছে। এবারে কামনার সেই দ্বন্দ্বটা কি হচ্ছে, যে আমাদের কামনা অনেক কিছু থাকে, হয়তো বই কিনে দিলেও তারপর মনে হলো আমার এটা আবার কিনে দিতে হবে, সেটা না পেলে তার মধ্যে মানসিক দ্বন্দ্ব, মেন্টাল ডিলেমা একটা তৈরি হয়ে যায় তার মধ্যে। সুতরাং এগুলো সবই কিন্তু আমার মোরাল অ্যাকশানের মধ্যে পড়ছে, এগুলো সবই নৈতিক ক্রিয়া। অনৈতিক ক্রিয়া আমি তো বলে গেলাম, যেগুলো তোমার দেখবে নৈতিক বিচার বিশ্লেষণ আমরা করতে পারি না, ঠিক আছে। তুমি হয়তো হঠাৎ করে কাশলে, হ্যাঁ, এটা তুমি বলতে পারো এই এটা ভালো নয়, কিন্তু তুমি তো সেটা বিচার করতে পারো না, কারণ তোমার ইনেকটিভভাবেই, প্রবৃত্তিভাবে এটা তোমার সৃষ্টি হয়েছে। কনসেপ্ট অফ গুড অ্যান্ড ব্যাড, অর্থাৎ ভালো মন্দের ধারণা, হ্যাঁ, ভালো কোনটা মন্দ কোনটা এর ধারণা আলোচনা করো। রাইট অ্যান্ড রং, কোনটা ঠিক কোনটা ভুল, এটা বিজ্ঞান আলোচনা, মানে এটা আমাদের দর্শন আলোচনা করে, এটা ঠিক এটা ভুল। তুমি নিজের বিবেকের কাছে ঠিক থাকবে, কান্টের মতবাদ, ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ, অর্থাৎ তোমার বিবেকের কাছে তোমার কাছে ঠিক থাকতে হবে। তোমার যেটা মন চাইছে, তোমার বিবেক যেটা চাইছে, বিবেকের কাছে দংশন করবে, সেগুলো তোমার চাইবে। হয়তো পারিপার্শ্বিক সমাজ তোমাকে এটা করতে দিচ্ছে না, কিন্তু তোমার যদি বিবেক চায় তাহলে তুমি সেটা করো। ডিউটি অ্যান্ড অব্লিগেশন, অর্থাৎ কর্তব্য এবং দায়িত্ব। রাইট ডিউটি, সঠিক এবং তোমার কর্তব্য, ডিউটি অ্যান্ড ভার্চু, অর্থাৎ তোমার ধর্ম এবং কর্তব্য এবং ধর্ম বলতে কি। অবজেক্ট অফ মোরাল জাজমেন্ট, এটা পরীক্ষায় প্রশ্ন আসবে। মোরাল জাজমেন্টের নৈতিক বিচারের বিষয়বস্তু কি? দেখো আমরা দেখেছি নৈতিক কাজগুলো কোনগুলো, সেগুলো স্বেচ্ছাকৃত কর্ম,
স্বেচ্ছাকৃত, আমরা কর্মকে দুভাগে ভাগ করতে পারি, বাধ্যতামূলক আর স্বেচ্ছাকৃত। বাধ্যতামূলক যেগুলো আমার করতে বাধ্য, এই চোখে আমার আলো এসে পড়লো, আমি চোখ বুজিয়ে নিলাম, এগুলো বাধ্যতামূলক কর্ম। কিন্তু স্বেচ্ছাকৃত কর্ম যেগুলো আমার নিজের ইচ্ছায় বা স্ব ইচ্ছায় বা স্বাধীনতাতে আমরা করছি, মোরাল জাজমেন্ট, এ নিয়ে তোমাদের একটা আমি ক্লাস দেব, আমি এ নিয়ে তোমার একটা ভিডিও দেব, মোরাল জাজমেন্ট, এটা তোমার পরীক্ষা আসবে। মোরাল জাজমেন্ট, নৈতিকতা বিচারের বিষয়বস্তু কোনগুলো, যেগুলো আমি যে কর্মগুলো করলে আমরা ভালো মন্দ বিচার করতে পারবো, সেগুলো নৈতিকতা বিচারের বিচারবস্তু বিষয়বস্তু হবে। মোটিভ, উদ্দেশ্য আর ইন্টেটিভ মানে ইন্টেনশান মানে হচ্ছে কি তোমার অভিপ্রায়, এগুলো তোমার নৈতিক বিচারের বিষয়বস্তু হচ্ছে, সেগুলো আলোচনা করব। উদ্দেশ্যটা কি সেটা কান্ট কিন্তু বলেছেন যে আমরা ফলটা কি হলো সেটা জানি না, কিন্তু আমার উদ্দেশ্য কী ছিল, সেটা সৎ ছিল না গুডউইল আছে না অসৎ রয়েছে, সে বিষয়ে আমি কিন্তু একটু তোমাদের একটা ভিডিও দেব অবজেক্ট অফ মোরাল জাজমেন্টের উপর। যাই হোক, আজকে তোমাদের এই সিলেবাস সম্বন্ধে আলোচনা করলাম। কলকাতা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছো, পাস কোর্সে যাদের দর্শন রয়েছে বা পাশে যারা নিয়েছো, তো তাদের কাছে আমি ক্লিয়ার করে দিলাম, সিলেবাসটা বাংলাতে ভালো করে বুঝিয়ে দিলাম। এটা একটু তোমরা পরীক্ষার সময় দেখে যাবে, আমি আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে। ঠিক আছে, তাহলে আজকের আমি এখানে শেষ করছি আমার ক্লাস। তোমাদের কোনো অসুবিধা হলে তাহলে আমাকে জানাবে, আমার কন্ট্যাক্ট নাম্বার থাকবে। ঠিক আছে, তোমরা আমাকে জানিয়ে নেবে। ঠিক আছে।